সালটা ১৯৬২। হিমালয়ের পর্বতের রেঞ্জ থেকে আসামের ভ্যালি পরিষ্কার দেখা যাচ্ছিল। যুদ্ধে চায়না জিতে গেছে, কিন্তু তাও চাইনিজ আর্মি রিট্রিট করে পেছনে চলে গেল। এবং তারপর একটা লম্বা ইতিহাস লেখা হলো ১৯৬২ সালের যুদ্ধ নিয়ে, যে কি করে চায়না ইন্ডিয়াকে হারিয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটা আপনারা জানেন। কিন্তু আদেও কি চায়না ১৯৬২ সালে ইন্ডিয়াকে নিয়ে তাদের যে নীতিটা তারা তৈরি করেছিল সেটা কি সাকসেসফুল হয়েছে? চায়না কেন তাতে সাকসেস পায়নি এবং কেন প্রবাবলি চায়না ভারতকে কোনো দিন হারাতে পারবে না, তার কি কি কারণ আজকে আমরা এই ভিডিওতে ব্রেকডাউন করব। আজকে এই ভিডিওটা বানানো খুব ইম্পর্টেন্ট এই কারণে আমার মনে হলো যে এখন টিভি, মিডিয়া, ইউটিউব খুললেই চায়নার যে একটা গ্রোয়িং প্রেজেন্স, যেটা অনস্বীকার্য, সেইটা নিয়ে তো চর্চা হচ্ছেই। কিন্তু এই চায়না ভারতকে সারাদিন ঘিরে ফেলছে এবং চায়না ভবিষ্যতে ভারতকে একটা খুব টাইট দেবে এমন সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে, এই রকম পিআরের কিন্তু ছড়াছড়ি। এবং ভারতের যে সত্যি চায়নাকে নিয়ে এক্ষুনি অতটা ভয়ের কারণ আসেনি এবং কেন আসেনি, সেটাই আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। আচ্ছা, প্রথমত যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে জিওগ্রাফি। ভারতের কাছে কিন্তু দ্য হিমালয়াস, এই যে পর্বত রেঞ্জটা, হিমালয়ান পর্বত রেঞ্জটা কিন্তু ভারতের কাছে আছে। এবং মানুষের রেকর্ডেড হিস্ট্রিতে কোনো বড় আর্মি কিন্তু হিমালয় পেরিয়ে এসে ভারতে আক্রমণ করতে পারেনি। ব্রিটিশরা সমুদ্রপথে এসেছিল। যখন মুঘল যারা ছিলেন তারা কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে পাকিস্তান হয়ে ভারতে এসেছিল। কিন্তু ডাইরেক্টলি হিমালয়ার ডিঙি একটা বিশাল আর্মি রেকর্ডেড হিস্ট্রিতে ভারতে কিন্তু কোনোদিন এইভাবে তারা আক্রমণ করতে পারেনি। তার কারণটাও খুব স্বাভাবিক, কারণ আমরা এখানে কথা বলছি প্রায় একটা অল্টিটিউড যেটা হচ্ছে ১৪,০০০ প্লাস ফিট, এবং এত উঁচুতে কিন্তু অক্সিজেন কমে যায়। এবং এই জিওপলিটিক্সের ভাষায় একটা জিনিস বলা হয় যে দ্য মাউন্টেন ইটস দ্য সোলজার্স। তাই আপনি ধরুন একটা ১০০০ জনের বাহিনী যদি এই যুদ্ধ করতে যান এইরকম টেরেনে, তার মধ্যে কিন্তু আপনি অন্তত ৩০-৪০% এই কিন্তু মাউন্টেন খেয়ে ফেলবে। কারুর ফ্রস্ট বাইট হবে, কেউ কম অক্সিজেনের জন্য মারা যাবে, কিন্তু আপনার আর্মি কিন্তু তার বেস্ট ফিজিক্যাল কন্ডিশনে থাকবে না যুদ্ধ করার জন্য। এবং ইন্ডিয়া তাদের যে রিজিয়নগুলো আছে, আমাদের যে রিজিয়নগুলো আছে, সেটা সিয়াচেন হোক কি এই যে মাউন্টেনাস রিজিয়নে, কিন্তু আমরা অল ওয়েদার টানেল কিন্তু ইন্ডিয়া গত ২০ বছর ধরে বানিয়ে রেখেছে। তাই এই যুদ্ধ যদি পাহাড়ে হয় তার ফলাফল কি হবে চায়না কিন্তু খুব ভালো করে জানে। আচ্ছা, এবারে একটু ছোট করে চায়নার যে সব থেকে বড় উইকনেসটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা অবশ্যই দ্য মালাক্কা ট্র্যাপ। এই মালাক্কা স্ট্রেট, যেটা একটা ছোট্ট পথ যেখান দিয়ে কিন্তু চায়নার ম্যাক্সিমাম এনার্জি এবং চাইনিজ গুড কিন্তু পাস করে, সেইটা কিন্তু ইন্ডিয়ান নেভি স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে আছে। এবং যারা জিও কাকা দেখেন, তারা চায়নাকে নিয়ে আমি যেসব ভিডিও করেছি সেই সব ভিডিওতে মালাক্কা ডিলেমা আমি বিস্তারে আলোচনা করেছি। যদি মালাক্কা ডিলেমা বুঝতে হয় আপনারা ওই ভিডিওতে গিয়ে কিন্তু দেখতে পারেন। এবং অনেক ভিডিওতে আমরা কিন্তু ব্রাহ্মোসের কথা বলেছি। ব্রাহ্মোস যেটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট ল্যান্ড ক্রুজার মিসাইল, সেটা কিন্তু ইন্ডিয়ান এবং রাশিয়ান জয়েন্ট ভেঞ্চারে বানানো, এবং ইন্ডিয়া কিন্তু এটার এক্সপোর্টার। এবং স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে এই মালাক্কা স্ট্রেট পড়ে। অতএব চায়না যেমন ইন্ডিয়াকে ঘিরছে, তেমন কিন্তু ইন্ডিয়ারও কাউন্টার স্ট্র্যাটেজি অলরেডি আছে চায়নাকে অ্যাটলিস্ট ঠেকিয়ে রাখার। এবং এটা এই কারণে বলছি যে ইন্ডিয়াকে যুদ্ধ জেতা হারা এটা তো পরের প্রশ্ন। ইন্ডিয়ার নিজের স্ট্র্যাটেজি এমনভাবে সাজাতে পারে যে চায়নার জন্য ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার প্রপোজিশনটা, এটাই কিন্তু এত এক্সপেন্সিভ হয়ে যায় যে চায়না এরকম কোনো পলিসি তৈরি না করে। এইটুকুনি কিন্তু ইন্ডিয়ার কাজ। আচ্ছা, এবার একটুখানি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলি এই দুই দেশে। মাও সেতুং তারপরে ডেন জাওপিং এসে কিন্তু চায়নাতে যে একটা কোলাবোরেটিভ গভর্নমেন্ট ফর্ম করেছিল, সেটা কিন্তু শি জিনপিং এসে একদম চুরমার করে দিয়েছে। চায়না ইজ এসেনশিয়ালি আ ওয়ান ম্যান রুল স্টেট, একটা অথরিটেরিয়ান দেশ। এবং এই চায়না থেকে যেসব ইনফরমেশন বেরিয়ে আসে যেটা খুব রিলায়েবল নয়, এবং সেই টুকরো টুকরো ইনফরমেশনগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে কোভিডে এই শি জিনপিং এর যে পলিসি ছিল সেটা ওয়াইডলি ক্রিটিসাইজড হয়েছে চায়নার মধ্যেই। এর সাথে চায়নার যে আনএমপ্লয়মেন্ট আছে, চাইনিজ ইকোনমি যে স্লো ডাউন করছে, এবং চায়নার মধ্যে যে বিশাল একটা রিয়েল এস্টেটের যে সমস্যা আছে, যেটা নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও করব, এই প্রত্যেকটা সমস্যাও কিন্তু শি জিনপিং এরই তৈরি করা। ইন্ডিয়াতে সেখানে একটা ডেমোক্রেটিক সরকার আছে।
হ্যাঁ, এটা পারফেক্ট নয়, আমাদের এখানে করাপশন অনেক বেশি, কিন্তু সারা পৃথিবীতে পার্টনারশিপ করার জন্য কিন্তু ডেমোক্রেটিক দেশ হওয়ার অনেকগুলো সুবিধে আছে। যারা ওয়েস্টার্ন ব্লক আছে, এমনকি এশিয়া প্যাসিফিকেও, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা কিন্তু ডেমোক্রেটিক দেশ। জাপান, সাউথ কোরিয়া, তারাও তাই। অতএব ইন্ডিয়ার কিন্তু ইদানিংকালে আপনারা খবরে দেখেছেন যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, জাপান সবার সাথে কিন্তু একটা অ্যান্টি চায়নাকে কাউন্টার করার যে স্ট্র্যাটেজি, সেটা কিন্তু ইন্ডিয়া তৈরি করছে। ওয়ারাস চায়নার পার্টনার নেই তা না, চায়নার পার্টনারদের একটু আমরা দেখি। চায়নার প্রথম পার্টনার হচ্ছে পাকিস্তান একটা রোগ দেশ। সিমিলারলি চায়নার পার্টনার হচ্ছে নর্থ কোরিয়া, যে একটা রোগ দেশ। হ্যাঁ, এরা সব নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু অর্থনৈতিকভাবে একটাও দেশ সচ্ছল নয়। সঙ্গে চায়নার আরেক যে পার্টনার যে রাশিয়া, তার সাথে কিন্তু ইন্ডিয়ার একটা লং স্ট্যান্ডিং ট্র্যাডিশনাল জিওপলিটিক্যাল রিলেশন আছে, যার জন্য রাশিয়াকে নিয়ে ইন্ডিয়া অতটা চিন্তিত হবে না। অতএব এই দুটো ব্লক দেখেই বোঝা যাচ্ছে যে চায়না যে গ্রুপে আছে সেখানে কিন্তু চায়নাই লিডার। চায়নার আশেপাশে কিন্তু আর কোনো দেশ নেই যারা কিন্তু চায়নাকে খুব একটা হেল্প করতে পারবে টেকনোলজি বা পয়সা দিয়ে। কিন্তু ভারত যে ব্লকে আছে, সেটা জাপান হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা নিউজিল্যান্ড হোক, ওয়েস্টার্ন ব্লক হোক, ইউএস হোক, সবার স্বার্থ কিন্তু ভারতের সাথে জড়িয়ে থাকবে চাইনিজ কোনো রকম অ্যাগ্রেশন ঠেকাতে আমাদের এই ইন্ডিয়া প্যাসিফিক রিজিয়ন। তাই ভারত একটা স্ট্রঙ্গার গ্রুপের পার্ট, যখন আমরা ভারত আর চায়নার মধ্যে যুদ্ধের সম্ভাবনার কথা বলছি। আচ্ছা, এরপর একটু ফরেন পলিসি নিয়ে কথা বলি। ইন্ডিয়ান ফরেন পলিসি আমরা আফগানিস্তানে দেখেছি, আমরা বাংলাদেশে দেখেছি, আমরা রাশিয়ার সাথে লং স্ট্যান্ডিং বন্ধুত্ব দেখেছি। কিন্তু চায়নার ফরেন পলিসি হ্যাজ অলওয়েজ বিন ট্রানজ্যাকশনাল। চায়না কিন্তু ব্যবসা বোঝে। এবং ডেপ ট্র্যাপিং নিয়ে আমরা অনেক ভিডিও করেছি এই চ্যানেলে, যেখানে কিন্তু আমরা বারবার দেখিয়েছি যে চায়না কিরকম করে একটা ছোট দেশে গিয়ে, যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদেরকে একটা ভারী লোন দিয়ে এমন জায়গায় নিয়ে যায় যে তারা সেই লোন শোধ করতে পারে না, এবং চায়না তারপর তাদের দেশে স্ট্র্যাটেজিক এই যে জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো আছে তাতে নিজের প্রেজেন্স তৈরি করে। এবং এই সেম জিনিস এখন এত বছর ধরে চলছে যে কোনো না কোনো দিন এই ছোট দেশগুলো কিন্তু চায়নার সাথে পার্টনারশিপ করার আগে 10 বার ভেবে দেখবে। তাই ভারতের সাথে বিশেষ করে এই বছর, যেটা হচ্ছে ইয়ার অফ এগ্রিমেন্টস এবং ট্রেড ডিলস, যেমনটা দেখা যাচ্ছে যে বছর শুরু হয়েছিল আমাদের ইউরোপের সাথে হিস্টোরিক ট্রেড ডিল দিয়ে, তারপর আমরা জাপানের সাথে ডিল দেখেছি, তারপর আমরা ইউএইর সাথে ব্রহ্মসের ডিল দেখেছি, তারপর আমরা ইন্দোনেশিয়ার সাথে ডিল দেখেছি, আমরা নিউজিল্যান্ডের সাথে ডিল দেখেছি, যেটা কিন্তু 40 বছর বাদে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গেল, রাজীব গান্ধীর পরে। আমরা কিন্তু এর সাথে আমেরিকার সাথে ডায়ালগস দেখছি, যদিও আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক সেটা এখন ইট ইজ নট অ্যাট ইজ হাইয়েস্ট, বাট স্টিল আমেরিকার সাথেও কিন্তু এই বছরই আমাদের ট্রেড ডিল সাইন হওয়ার কথা। অতএব আমরা কিন্তু দেখছি যে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউ এমন সব দেশের সাথে নিজের অ্যালায়েন্স তৈরি করছে ট্রেড ডিল দিয়ে, যেটা কিন্তু চায়নার ঘুম ওড়াবে। আচ্ছা, এরপর দেখা যাক ডেমোগ্রাফির দিক দিয়ে। হ্যাঁ, চায়না আমাদের থেকে টেকনোলজিক্যালি অনেক এগিয়ে আছে, কিন্তু কোনো টেকনোলজি ডেমোগ্রাফিক ক্লক থামাতে পারে না। চায়নার যে অ্যাভারেজ এজ সেটা কিন্তু ইন্ডিয়া থেকে অনেক বেশি। ইন্ডিয়ার 28 কি 29 হলে চায়নার 40 থেকে 42। অতএব চায়না ইকোনমিক সাইজে বড় হলেও চায়নার যে জনসংখ্যা, তাকে কিন্তু সবাইকে যদি বড়লোক করতে হয়, চায়না কিন্তু সেই অবধি পৌঁছানোর আগে চায়না বুড়ো হয়ে যায়। এবং এখানে কিন্তু ইন্ডিয়ার কাছে একটা অ্যাডভান্টেজ আছে, যে ইন্ডিয়ার কাছে কিন্তু অন্ততই 12 থেকে 14 বছরের একটা গ্যাপ আছে চাইনিজ মিডিয়ান এজের সাথে, যে ভারতীয় পপুলেশন কিন্তু এখন অনেকদিন ইয়াং থাকে। তাই এটা চায়নার ওপরে নয়, ইট ইজ অন আস, এটা আমাদের ভারতীয়দের উপরে, যে আমরা কি করে এই বছরগুলোকে ইউজ করি এবং আমরা কি করে নিজেদের অর্গানাইজ করি, যাতে আমরা যখন আমাদেরও দেশে মিডিয়ান এজ 40 কে 42 হবে চায়নার মতো, তখন আমরা চায়নার থেকেও আগে এগিয়ে যেতে পারি। এইটা কিন্তু আমাদের দেশের আসছে দিনের পলিসিগুলো এমনভাবে ডিজাইন করতে হবে যাতে কিন্তু এই অবজেক্টিভটা পূরণ হয়। এবং এই সাধারণ অবজেক্টিভটা পূরণ হলেই ইন দ্য লঙ্গার রান অলসো আমাদের কিন্তু চায়নাকে নিয়ে ভয় পাওয়ার খুব একটা কিছু নেই। অনেকেই বলবেন যে একটা ডেমোক্রেটিক দেশে এটা পসিবল না, চায়না যেসব রিটার্ন দেখেছে সেই সব রিটার্ন এখনকার দিনে ওয়ার্ল্ডে সম্ভব নয়। কিন্তু কি সম্ভব না আমরা ততদিন জানবো না যতদিন না ভারতে তার এডুকেশন স্ট্রাকচার, ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইটা যতদিন না একদম টপ লেভেলে যাচ্ছে। কারণ টপ লেভেলে গেলে ভারতীয়রা কি চমৎকার কাজ করতে পারে তা কিন্তু ইতিহাসে, আজকে প্রেজেন্ট দিনে এবং ফিউচারও সবাই দেখতে পারবে। অতএব যে ফিউচার আমরা দেখিনি তাই নিয়ে এটা অ্যাজিউম করা যে ভারতীয়রা পারবে না কেবল আমরা একটা ডেমোক্রেটিক দেশ বলে, এটা কতটা যুক্তিযুক্ত আমি কিন্তু ঠিক জানি না।
এবং শেষমেশ আরেকটা যে জিনিস সেটা হচ্ছে সফট পাওয়ার। আমরা এশিয়ান যেসব বিখ্যাত জিনিস যেগুলো ওয়েস্ট নিয়ে মাতামাতি করছে সেগুলো যদি দেখি, সেটা কিন্তু জাপানিজ অ্যানিম হতে পারে, সেটা বলিউড সিনেমা হতে পারে, চাইনিজ কালচার কিন্তু সেইভাবে এক খাবার ছাড়া বাইরে কিন্তু সেরকমভাবে খুব একটা ফ্লারিশ করেন। এবং ইন্ডিয়া থেকে যত লোক মাইগ্রেট করে প্রত্যেক বছর বাইরে যায়, চায়নাতে কিন্তু এই নাম্বারটা দিনে দিনে কমছে। অতএব ইন্ডিয়ার কিন্তু একটা হিউজ ডায়াসপোরা আজকের দিনে ইউকে, ইউএস, কানাডা এইসব দেশে আছে, যারা কিন্তু সেই সব দেশের সরকারকে ইনফ্লুয়েন্স করবে আজ না হলে কাল। কারণ এই ইন্ডিয়ান যারা বাইরে থাকে, বিশেষ করে আমি যদি আমেরিকার কথা বলি, তারা কিন্তু সেখানে একটা ধনী গ্রুপের মধ্যে একটা, তাদের কাছে কিন্তু যে ইকোনমিক পাওয়ার সেটা আছে। এবং একটা দেশের এই ডায়াসপোরা খুব ছোট বলে আপনার মনে হতে পারে, কিন্তু আপনি যদি একবার ইসরায়েলের এই ডায়াসপোরাটা দেখেন, যেটা আমেরিকাতে আছে, এপ্যাক যেটাকে বলা হয়, যেটা কিন্তু খুব বড় লোক বলে কিন্তু যে আমেরিকাকে কিন্তু এপ্যাক ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। এবং এই যে ইউএস ইরান যে যুদ্ধ হচ্ছে, এর পেছনেও কিন্তু এপ্যাক আছে। তাই এই যে ডায়াসপোরার যে পাওয়ার, যে সফট পাওয়ার, এবং ইন্ডিয়ার কালচার, চায়নাতেও এমনকি যে রিলিজিয়ান যেটা ওয়াইডলি প্র্যাকটিসড হয়, বুদ্ধিজম, সেটাও কিন্তু ইন্ডিয়া থেকে গেছে। তাই এই সফট পাওয়ারের দিকেও কিন্তু ইন্ডিয়া সারা পৃথিবীতে চায়না থেকে অনেক এগিয়ে ছিল এবং আশা করি আগামী দিনেও এগিয়ে থাকবে। তাই যখন একটা যুদ্ধ নিয়ে আমরা কথা বলি, তখন অফেন যেটা দেখা যায় যে কম্পেয়ার করা হচ্ছে যে আরে এর কাছে এতগুলো প্লেন আছে, ওর কাছে এতগুলো ট্যাঙ্ক আছে, এদের হিস্ট্রি এটা আছে। কিন্তু এই যে কারণগুলো, এই যে লার্জার যে কারণগুলো, কারণ ইন্ডিয়া কিন্তু মাঝখানে অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী দেশ ছিল না, তাহলে চায়না কেন ইন্ডিয়াকে নিল না? কেন চায়না ইন্ডিয়ার ওপর আগ্রাসন দেখালো না? কারণ এই একটা যুদ্ধ এবং তাতে জেতার পেছনে শুধু আর্মি স্ট্রেংথ ডিপেন্ড করে না, জিওগ্রাফি, ডেমোগ্রাফি, এইগুলো কিন্তু একটা যুদ্ধে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং যে যে পয়েন্টগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম, সেই সব কটা কিন্তু ইন্ডিয়াকে প্রোটেক্ট করছে অলরেডি। এবং যেটা এই বছর আমরা দেখতে পাচ্ছি যে চায়নাকে কাউন্টার করা স্ট্র্যাটেজির জন্য কিন্তু ভারত বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স তৈরি করছে। তাই ফিউচারে চায়নাকে নিয়ে যে এই থ্রেটের গল্প, যেটা মিডিয়া রেগুলার বিক্রি করতে থাকে এবং যেটা নিয়ে বাংলাদেশিরা, পাকিস্তানিরা খুব উল্লাস করতে থাকে যে একদিন আসবে চায়না ইন্ডিয়াকে খুব টাইট দেবে, তেমন দিন আসবে বলে আমার অন্তত মনে হয় না। আপনার কি মনে হয় চায়নাকে নিয়ে? আমাকে কমেন্টে নিচে লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। তাই আপনি যদি জিও পলিটিক্সের ভিডিও এনজয় করেন, বা আপনি কাউকে চেনেন যিনি এনজয় করেন, তার সাথে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।